ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি হলাম তোমাদের প্রীতম স্যার। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পর্ষদের টেস্ট পেপারে 247 পৃষ্ঠার ভৌত বিজ্ঞান বিষয়ের সমস্ত সমাধান। সমস্ত সমাধান অর্থাৎ বিভাগ ক, খ, গ, ঘ সমস্ত সমাধান। চলো একে একে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কি বলছে? তরলের ক্ষেত্রে বিবেচ্য আয়তন প্রসারণ। 1.2 কি বলছে? শূন্য স্থানে ও কোনো মাধ্যমে আলোর বেগ যথাক্রমে সি ও ভি হলে মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে অপশান বি c/v। 1.3 কি বলছে? একটা গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার হলে বক্রতা ব্যাসার্ধ হয়ে যাবে 20 সেন্টিমিটার, ডাবল হয়ে যাবে, তাই তো? 1.4 কি বলছে? জুল পার কুলম কোন ভৌত রাশির একক? জুল পার কুলম হলো বিভব প্রভেদের একক। 1.5 দেখো বলছে সর্বাধিক ভেদন ক্ষমতা বিশিষ্ট তেজস্ক্রিয় রশ্মিটার নাম কি? এটা হবে গামা রশ্মি। 1.6 দেখো যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা যায় বৈদ্যুতিক জেনারেটরের মাধ্যমে। 1.7 যে তাপমাত্রায় একটা আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় সেটা হলো -273 ডিগ্রি সেন্টিগ্রেড। 1.8 দেখো সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীব জগৎকে রক্ষা করে কে? ওজোনোস্ফিয়ার। 1.9 দেখো অম্লধর্মী বিজারক গ্যাস কোনটা? অম্লধর্মী বিজারক গ্যাস হয়ে যাবে H2S। 1.10 প্রশ্নটা দেখো। 1.10 প্রশ্নটা বলছে প্রদত্ত কোন হাইড্রোজেন ঘটিত যৌগটি তড়িৎযোজী প্রকৃতি? তড়িৎযোজী বলেছে আমাকে, আবার হাইড্রোজেন ঘটিত হতে হবে। এখানে এটা হচ্ছে সুক্রোজ, এটা প্রথম অপশান, এটা হচ্ছে সুক্রোজের। আচ্ছা অন্য কালার নিচ্ছি, দাঁড়াও। অপশান এটা হচ্ছে সুক্রোজের, এটা হচ্ছে অ্যামোনিয়ার, এটা হচ্ছে H2S, সমস্ত কিন্তু আমার এখানে সমযোজী প্রকৃতির। অক্সিজেন তো হবে না বাবা, তাহলে এই প্রশ্নটার অপশানটা ভুল আছে, প্রশ্ন অপশানটাই ভুল আছে। চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমি। পরবর্তী প্রশ্ন কি বলছে? 1.11 বলছে যে মেন্ডেলিভের মতে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলের পারমাণবিক ভরের ওপর। 1.12 বলছে দুটি ধাতু সম্পন্ন আকরিক হলো কপার পাইরাইটিস। আচ্ছা দেখো 1.13 দেখো বলছে কোনো গ্যাসের অণু অক্সিজেন অণুর সাপেক্ষে 1.5 গুণ ভারী হলে গ্যাসটির আণবিক ভর হয়ে যাবে 48। অক্সিজেনের কত? 32, তার 1.5 গুণ করলে 48। 1.14 কি বলছে? বলছে যে সম্পৃক্ত হাইড্রোজেন বা অ্যালকেন জাতীয় যৌগের মুখ্য বিক্রিয়া হলো, যেটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা 1.15 কি বলছে? বলছে যে তড়িৎ পরিবহনে সক্ষম পদার্থটা হয়ে যাবে CCl4। বিভাগ ক্ষয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলো চলো একে একে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন বলছে যে প্রাকৃতিক সৌরপর্দা পৃথিবীর ছাতা বায়ুমণ্ডলের কোন স্তরকে বলা হয়? বায়ুমণ্ডলের ওজোনোস্ফিয়ারকে বলা হয়। 2.2 কোল বেডের মধ্যে কোন জ্বালানি গ্যাসটা থাকবে? সেটা হচ্ছে মিথেন। ওর অথবা প্রশ্নটা কি বলছে? বায়ুমণ্ডলে কোন স্তরে উচ্চতা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পাবে? সেটা হবে থার্মোস্ফিয়ার হতে পারে, স্ট্র্যাটোস্ফিয়ার হতে পারে। 2.3 কি বলছে? নিচে বিবৃতিটা সত্য না মিথ্যা? 30 ডিগ্রি সেন্টিগ্রেড ও 300 কেলভিনের মধ্যে 30 ডিগ্রিটা উষ্ণতর, তার কারণ কি? 30 ডিগ্রির সঙ্গে হচ্ছে 30-এর সঙ্গে যদি 273 যোগ করি তাহলে 303 কেলভিন হয়ে যাবে, 300 কেলভিনের থেকে বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা 2.4 দেখো, 2.4 কি বলছে? বলছে যে তামা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা বলে দিচ্ছে, তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটা কি হবে? দেখো আমরা কি জানি বিটা সমান সমান 2 আলফা, তাহলে এটাকে জাস্ট আমি 2 দিয়ে গুণ করে দিলাম, আনসারটা চলে আসবে। 1.5 কি বলছে? বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 3/2 হলে কাঁচের সাপেক্ষে বায়ুর উল্টে যাবে, তাহলে 2/3। 2.6 দেখো বলছে আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়? এটা হবে বিক্ষেপণ। অথবা প্রশ্ন দেখো সমান্তরাল কাঁচের ফলকের প্রকাশ দূরত্ব কত? সেটা হচ্ছে অসীম। 2.7 দেখো 2 কুলম আধানকে 3 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে যেতে কত কার্য করতে হবে? আমরা ফর্মুলা জানি W = VQ, তাহলে হচ্ছে ফর্মুলাটা বসিয়ে দিলে হয়ে যাবে 6 জুল। 2.8 দেখো ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায় যুক্ত করা? এটা হবে শ্রেণী সমবায়। 2.9 দেখো আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল কত? এটা হয়ে যাবে 0। 2.10 দেখো কোন নিষ্ক্রিয় গ্যাসের তেজস্ক্রিয়তা আছে? এটা হবে রেডন। ওর অথবা প্রশ্ন বলছে পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? এটা হবে নিউক্লিয় বিভাজন। আচ্ছা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে। এই রকম আরও ভিডিও পেতে অবশ্যই
বেল আইকনটা ক্লিক করে রাখবে আমার প্রতিনিয়ত ভিডিওগুলো পেতে, দ্রুত পেয়ে যাবে তবে। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, ডান দিক বাম দিক মেলাতে বলছে। 2.11 বলছে যে চতুর্থ পর্যায়ের প্রথম মৌল হয়ে যাবে অপশান সি পটাশিয়াম। আচ্ছা 2.11.2 এটা মুক্ত প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় AU। আচ্ছা 3-এরটা বিরল মৃত্তিকা মৌল হয়ে যাবে অপশান ডি LU। আর গ্যালভানাইজেশন পদ্ধতিতে ব্যবহৃত ধাতু অপশান বি ZN বা জিঙ্ক। দেখো 2.12তে কি বলছে, একটা পরমাণু ইলেকট্রন বিন্যাস বলে দিচ্ছে 2,8,1 মানে এটা সোডিয়াম পাতি বাংলায়। 11 তো তাহলে সোডিয়াম হলে এটি সমযোজী না তড়িৎযোজী, এটা হয়ে যাবে তড়িৎযোজী যৌগ। 2.12 অথবা প্রশ্নটা কি বলছে, বলছে যে একটি ক্ষারীয় মৃত্তিকা মৌলের উদাহরণ দাও যেটা সমযোজী যৌগ গঠন করে, এটা BE বা বেরিলিয়াম। 2.13টা দেখো, 2.13 বলছে একটি প্রসম তড়িৎ বিশ্লেষ্য যৌগের নাম লেখো, সেটা হবে NaCl বা সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ। 2.14 বলছে যে সর্বনিম্ন আণবিক ভর বিশিষ্ট কার্বক্সিল অ্যাসিডের আইউপ্যাক নাম লেখো, এটা হয়ে যাবে মিথানোয়িক অ্যাসিড যার সংকেত হচ্ছে HCOOH। অথবা ভিনিগারের আইউপ্যাক নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। 2.15 3টি কার্বনযুক্ত অ্যালকাইনের নাম আর সংকেত বলেছে, উত্তর হবে প্রোপাইন আর সংকেত হয়ে যাবে CH3C111CH। 2.16 Cu2+ Mg2+ H+K+ এর মধ্যে কোনটি ক্যাথোডে বিজারিত হওয়ার প্রবণতা সর্বাধিক, সেটা হবে Cu2+। 2.17 দেখো বলছে যে ফেরিক ক্লোরাইড জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষে পড়বে সেটা হবে ফেরাস বলছে ফেরিক হাইড্রক্সাইড। 2.18 দেখো, 2.18 বলছে যে অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি অজৈব সারের নাম অ্যামোনিয়াম ফসফেট অ্যামোনিয়াম সালফেট, যেটা লিখবে সেটা হবে। আচ্ছা ওর অথবা বলছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণে 1 ফোঁটা ফেনলফথেলিন যোগ করলে কি বর্ণ হবে, সেটা হবে গোলাপি। এবারে হচ্ছে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য বিভাগ গ এর সমস্ত প্রশ্নের উত্তর সমাধান, তোমরা একে একে দেখে নাও। প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি আমি বোঝাতে চাই তাহলে ভিডিওটা অন্ততপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা ভিডিও তৈরি হবে। আমি চেষ্টা করব 20 থেকে 25 মিনিটের মধ্যে সমস্ত প্রশ্নের সমাধানটা তোমাদের সামনে তুলে ধরা। তোমাদের প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তোমাদের যদি PDF প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে লাইক করতে হবে। লাইক টার্গেট রাখলাম হচ্ছে 30টা এবং কমেন্ট অন্ততপক্ষে 25টা কমেন্ট আসলে স্যার PDF চাই, তবে PDF দেওয়ার আমি ব্যবস্থা করব। সবাই হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখছে না, যার কারণে ভিডিওর কমেন্টে শুধু বলছে PDF কোথায় পাবো, PDF কোথায় পাবো। টেলিগ্রাম চ্যানেল বলেছিলাম সেটা আমি ডিলিট করে দিয়েছি। তোমরা লাইক করবে না, কমেন্ট করবে না, আমি কেন PDF তোমাদের জন্য আনতে যাব। চলো যদি এইগুলো দেখি তাহলে আবার আমি খুলবো চ্যানেলটা, তারপরে আমি সেখানে প্রোভাইড করব। চলো উত্তরগুলোকে দেখে নেওয়া যায়। যদি ভিডিওটা লাইক কমেন্ট না আসে তাহলে আমি মোটিভেশন কোথা থেকে পাবো, তোমাদের কাছে থেকে। ওকে চলো উত্তরগুলো একে একে দেখে নাও। প্রথম প্রশ্নটা হচ্ছে যে CFCকে কিভাবে ওজোন স্তরকে ধ্বংস করে তার সমীকরণ লিখতে বলেছে। আচ্ছা লিখে দিয়েছি, এটা তোমরা দেখে নেবে। আচ্ছা স্ক্রিনশট নিয়ে নেবে প্রয়োজনে তোমরা, আমি তো ওয়াটারমার্কিং রাখিনি যে স্ক্রিনশট নেওয়া যাবে না। ভিডিওর কোয়ালিটিটাকে হাই করে স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা ঘরের তাপমাত্রায় 76 সেমি পারস্তম্ভ চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার, তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 19 সেমি পারদ চাপে ওই গ্যাসের আয়তন কত হবে। ফর্মুলা বয়েলের সূত্র এখানে অ্যাপ্লাই করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। P1 V1 = P2 V2। এটা ফেলে দিলেই আমার এখানে P1 বলে দিয়েছে, V1 বলেছে, P2 বলেছে, V2 মান সিম্পল ওয়েতে ক্যালকুলেটর করলে 4 লিটার আসবে। আচ্ছা ওর অথবার প্রশ্নটা কি বলছে, ওর অথবার প্রশ্নটা বলছে যে 27 ডিগ্রি টেম্পারেচার উষ্ণতায় 700 mmHg চাপে 0.324 গ্রাম গ্যাসের আয়তন 280 সিসি হলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে। এই অঙ্কটাও সুন্দর করে করে দিয়েছি, তোমরা এই পোর্শনটা প্রথমে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে আচ্ছা স্ক্রল করলাম, পরবর্তীটা দেখে নাও। উত্তরটা হয়ে যাবে 28.88, প্রায় এটা প্রায় হবে। ওকে আচ্ছা পরবর্তী সেকশনটা দেখে নাও। উত্তল লেন্স দ্বারা গঠিত বিবর্তিত অসৎ প্রতিবিম্বের গঠনের রেখাচিত্র আমি দিয়ে দিয়েছি, এইটা লিখলে হয়ে যাবে, এই ছবিটা আঁকলেই হয়ে যাবে। ওকে আচ্ছা পরবর্তী প্রশ্নে আসছি। পরবর্তী প্রশ্ন বলছে যে লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে, লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে। তোমাদের হচ্ছে এই আলোক কেন্দ্র এখান থেকে এই পর্যন্ত লিখলেই হবে, তার সঙ্গে এই দুটো ছবি আঁকলে বেস্ট, অন্ততপক্ষে একটা ছবি তোমরা এঁকে দেবে। ওকে আচ্ছা 3.4 দেখো বলছে যে
চুম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তড়িৎবাহী পরিবাহীর গতির অভিমুখ নির্ণয়ের সংশ্লিষ্ট নিয়ম হচ্ছে ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম, সেটা আমি তুলে দিয়েছি। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমি আসছি। জল H2O তড়িৎযোজী না সমযোজী সেটাকে ব্যাখ্যা করতে বলেছে। সেটাকে খুব সুন্দরভাবে দুটো পয়েন্টের মাধ্যমে আমি ব্যাখ্যা করে দিয়েছি, স্থিতিশীলতা লাভ আর হচ্ছে ইলেকট্রন ভাগাভাগি। এই দুটো পয়েন্টের মাধ্যমে লিখে দিলে বা পয়েন্ট ছাড়াও চাইলে যা লেখা রয়েছে তাই তোমরা লিখে দিলে উত্তর হয়ে যাবে। স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, আয়নীয় ও সমযোজী বন্ধনের মধ্যে কোনটি বেশি সুস্থিত দ্রাব্য এবং কেন? উত্তর আমি সুন্দর করে পয়েন্ট আকারে দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। আমি যদি বোঝাতে থাকি ভিডিওটা খুবই লম্বা হয়ে যাবে, খুবই লম্বা হয়ে যাবে। HCl একটি সমযোজী যৌগ হলেও জলীয় দ্রবণে তা তীব্র তড়িৎ বিশ্লেষণের মতো আচরণ করে কেন? এটাও হচ্ছে উত্তর খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, তোমরা দেখে নাও। এখান থেকে এইটুখানি গোটাটাই লিখতে হবে। ওকে, 3.7 বলছে যে নাইট্রোজেন পরীক্ষাগারে প্রস্তুতিতে অ্যামোনিয়াম নাইট্রেটের গাঢ় জলীয় দ্রবণকে সরাসরি উত্তপ্ত না করে সমমূল অনুপাতে NH4Cl ও NaNO2 গাঢ় জলীয় দ্রবণকে উত্তপ্ত করা হয় কেন? সমীকরণ সহ লিখতে বলেছে। এখানে রাসায়নিক সমীকরণও দিয়ে দেওয়া রয়েছে আর কেন সেটাও দিয়ে দেওয়া রয়েছে, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন বলছে যে স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতির সময় SO2 ও O2কে এর মিশ্রণকে ধূলিমুক্ত করা হয় কেন? ধূলিমুক্ত কেন করা হয় এখান থেকে এই পর্যন্ত তোমরা যদি লিখে ফেলতে পেরেছো, 2-এ 2 কনফার্ম, 2-এ 2 কনফার্ম। ওকে, পরবর্তী প্রশ্নে আমি আসছি। স্ক্রিনশট আশা করছি নেওয়া হয়ে গিয়েছে। চলো, অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষায় সক্ষম বলা হয় কেন? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাধ্যমিকে আসার মতো একটা প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা। অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষায় সক্ষম বলা হয় কেন? পুরোটাই লিখে ফেলতে হবে। ওকে, তার কারণ কি, অ্যালুমিনিয়াম নিজে নিজে বায়ুর সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে, যার ফলে অ্যালুমিনিয়ামের উপর একটা আস্তরণ পড়বে যেটা হচ্ছে নিজেকে ক্ষয়তে বাধা দেবে। ওকে, CO2কে জৈব যৌগ বলার যুক্তি দিতে আমাদের বলেছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত লিখে ফেলতে পারলে কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী প্রশ্নে আসছি। সোডিয়াম বাইকার্বনেটের ব্যবহার করে ইথানল ও অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কিভাবে পার্থক্য করবে? এটা হচ্ছে দুটো বিক্রিয়ার মাধ্যমে করলেই হয়ে যায়, সেটা তোমরা ভালোভাবে দেখে নেবে। পরীক্ষাটা করেছে, পরীক্ষাটা তোমরা দেখে নেবে। ওকে, অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া করলে অ্যাকচুয়ালি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় আর ইথানলের সাথে উৎপন্ন হয় না, এটাই হচ্ছে তার বেসিক পার্থক্য। এবার বিভাগ ঘয়ের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি, তোমরা একে একে দেখে নাও। প্রথম প্রশ্ন বলছে গ্যাসের অণুগুলির গতিশীলতার সাপেক্ষে একটা যুক্তি, ব্যাপন হচ্ছে সব থেকে বড় যুক্তি। ওকে, আচ্ছা, বয়ল আর চার্লসের সমন্বয় সূত্রটা গাণিতিক রূপটা প্রতিষ্ঠা করতে বলেছে। এটা তোমাদের টেক্সট বুকে রয়েছে, তবুও একটু দেখে নাও, তোমরা একটু দেখে নাও, দেখে নিলে হয়ে যাবে। এখনো পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তোমরা, নিয়মিত পর্ষদের বইয়ের সলিউশন পেতে। ওকে, চলো 4.2-এ কি বলছে? বলছে যে কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমাদের বলতে বলেছে। প্রথম বিষয় হচ্ছে তলের ক্ষেত্রফল, দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য, পরিবহনের সময় আর পরিবাহীর বেধ বা হচ্ছে দৈর্ঘ্য, সমস্ত কিছুর ওপর নির্ভর করে। কেমনভাবে করে? এবং ফাইনালি এটা হচ্ছে তার রাশিমালা, এটা হচ্ছে তার রাশিমালা। এই রাশিমালাটাও কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় আসে। চলো পরবর্তী প্রশ্ন আসছে যে তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, এর এসআই একক লেখো। এটা তোমাদের টেক্সট বুকেও রয়েছে, তবু একবার দেখে নাও। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন আসছে স্বল্প দৃষ্টিজনিত ত্রুটি কাকে বলে, এই ত্রুটির প্রতিকার আর কারণ উল্লেখ করো। এর কারণ হচ্ছে যে চক্ষুগোলকের আকার স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলে আর চোখের লেন্সের বক্রতা বেড়ে গেলে বা লেন্সের প্রকাশ দৈর্ঘ্য কমে গেলে। প্রতিকার কি? অবতল লেন্সযুক্ত চশমা। ওকে, ওর অথবা প্রশ্নটা কি বলছে যে প্রিজমের আলোর প্রতিসরণ চিত্র অঙ্কন করে চ্যুতিকোণের রাশিমালাটা নির্ণয় করতে বলেছে। এটা হচ্ছে ভট্টাচার্য ব্রাদার্সের থেকে নেওয়া উত্তরটা, তোমরা চাইলে স্ক্রিনশট করে নাও।
এইটা বোঝাতে গেলেই শুধু 15 থেকে 20 মিনিট অন্ততপক্ষে সময় নেয়। পরবর্তী প্রশ্নে আসছি। পরবর্তী প্রশ্ন বলছে যে বর্তনীর এবি প্রান্তের তুল্য রোধ নির্ণয় করতে দিয়েছে। এবি প্রান্তের তুল্য রোধ, ভালো করে আগে ছবিটা দেখে নাও, তারপরে তুল্য রোধটা স্ক্রিনশট নিয়ে নাও। পরবর্তী প্রশ্ন আসছি। পরবর্তী প্রশ্ন বলছে যে তড়িৎবাহী পরিবাহিত উৎপন্ন তাপ সংক্রান্ত জুলের সূত্র আরো বড় করছি। এটা তোমাদের টেক্সট বুকেও রয়েছে, সেখান থেকেও করলেও চলবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, একটা অঙ্ক বলেছে একটা বাড়িতে 10টা 40 ওয়াটের বাল্ব হচ্ছে 5টা 80 ওয়াটের পাখা আর একটা 80 ওয়াটের টিভি দৈনিক 6 ঘন্টা করে চললে বিওটিটাকে নির্ণয় করতে বলেছে 30 দিনের হিসাবে আর 5 টাকা হিসাবে মোট খরচ করে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা 792 টাকা। পরবর্তী প্রশ্নে আমি আসছি। একটা তেজস্ক্রিয় পরমাণুর ভর সংখ্যা টংখ্যা সমস্ত কিছু বলে দিয়েছে, আইসোটোপ টোপ সব বার করতে বলেছে। উত্তরটা তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। প্রয়োজনে ভিডিও কোয়ালিটিটাকে অনেকটা হাই করে নাও, তাহলে কিন্তু দেখতে আরো সুবিধা হবে। পরবর্তী প্রশ্নে আসছি। 4.7 যে জিঙ্ক অক্সাইডকে কার্বন সহ উত্তপ্ত করলে ধাতব জিঙ্ক ও কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এই অঙ্কটা গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে একটা অঙ্ক। ওকে, গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে একটা অঙ্ক এটা। সমস্ত হচ্ছে যা যা দেওয়ার দরকার সমস্ত কিছু দিয়ে দিয়েছে, এখান থেকে WC-টাকে ক্যালকুলেট করা হয়েছে, পারলে স্ক্রিনশট নিয়ে নাও। পরবর্তী স্লাইডে আসছি। পরবর্তী স্লাইডে হচ্ছে কার্বন মনোঅক্সাইডের মোল সংখ্যাটাও আমাদের নির্ণয় করতে দিয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন অথবা প্রশ্নটা বলছে যে 20 গ্রাম ভরের একটা কঠিন যৌগ এক্সকে উত্তপ্ত করলে 9 গ্রাম ভরের অপর একটা যৌগ উৎপন্ন হচ্ছে, সেটাকে বর্ণহীন গ্যাস জেড উৎপন্ন হয়। জেড এসটিপিতে আয়তন 5.6 লিটার হলে জেড এর আণবিক ভরটা নির্ণয় করতে বলেছে। ভরের নিত্যতা সূত্র অনুযায়ী জেড গ্যাসের ভর হচ্ছে 11 গ্রাম, 22.4 লিটার। এটা হচ্ছে সোডিয়াম অ্যাকচুয়ালি, এটা দেখে নাও। ওকে, স্ক্রিনশট নেওয়া কমপ্লিট। পরবর্তী প্রশ্নে আমি আসছি। এবিসিকে শনাক্ত করতে বলেছে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। টেস্ট পেপারের পরপর 4টে পেজে এই প্রশ্নটা আছে, পরপর 4টে পেজে, সুতরাং প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে Al2O3 দিলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে C2H2, C2H2 ডাবল বন্ড, মানে হলো কি ইথিন। পরবর্তী হচ্ছে ইথিনকেই যদি আমরা হচ্ছে CCl4 দ্বারা Br2 দ্বারা হচ্ছে যোগ করে যদি বিক্রিয়া ঘটাই, তাহলে হয়ে যাবে 1,2 ডাইব্রোমো ইথেন। আবার হচ্ছে ইথিনকেই আবার যদি আমরা হচ্ছে নিকেল দিয়ে 200 ডিগ্রি টেম্পারেচার দিই, হাইড্রোজেনের সাথে উত্তপ্ত করি, তাহলে হয়ে যাবে CH3 বা ইথেন। পরবর্তী প্রশ্ন আসছে যে উত্তর লেন্সের সাহায্যে কিভাবে বস্তুর সহজ সমশীর্ষ বর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় তা ব্যাখ্যা করো। এটা আগের 2 নম্বরে ছিল, আবার 3 নম্বরেও দিয়েছে সেম উত্তর। এই ছবিটা নেবে, তার সঙ্গে এইটুকুনি লিখতে হবে, সমস্তটাই জানতে চেয়েছে। ওকে, পরবর্তী প্রশ্নে আসছি 4.10-এ। এটাও একটা খুব ভালো গুরুত্বপূর্ণ, এই টাইপের প্রশ্ন মাধ্যমিকে আসতেই পারে। ওকে, আচ্ছা, এটা ফ্লোরিন আছে, এটা ফ্লুরিন হবে, স্পেলিং মিস্টেক আছে, ফ্লুরিন হবে, ফ্লোরিন হয়ে গেছে, ফ্লুরিন হবে। ওকে, আচ্ছা, সংকেতটা হবে XCl2। নিষ্ক্রিয় গ্যাসের আয়নন শক্তি বেশি হয় কেন, এটা ব্যাখ্যা করতে বলেছে। আর পর্যায় সারণী পর্যায় বরাবর মৌলদের কক্ষপথের সংখ্যা কিভাবে পরিবর্তিত হয় তা লেখো। দুটো উত্তর একই সাথে আমি রাখছি, স্ক্রিনশট নিতে সুবিধা হবে তোমাদের। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমি আসছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 4.11। কপারের তড়িৎদ্বার ব্যবহার করা হয় করে CuSO4 এর জলীয় তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের CuSO4 এর গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না কেন, সেটা ব্যাখ্যা করতে বলেছে। আর ভোল্টামিটারটা কি, এটা খুব সুন্দর উত্তর, কিন্তু আমি সাজিয়ে দিয়েছি ব্যাখ্যাটা খুব সুন্দর করে। এটা তোমাদের হচ্ছে সহায়িকাতে থাকলেও এত সুন্দর নেই, উত্তরটা এত সুন্দর তোমরা পাবে না। পেতে গেলে একমাত্র আমার চ্যানেলেই পাবে তোমরা, ম্যাথ একাডেমি বাই প্রীতম স্যার। এই চ্যানেল ছাড়া অন্য কোথাও এই জিনিসটা পাবে না। ভোল্টামিটার কি, এই উত্তরটাও দেওয়া রয়েছে।
ওর অথবা প্রশ্নটা দেখো যে তড়িৎ বিশ্লেষণের সময় সমপ্রবাহ এর পরিবর্তে পরবর্তী প্রবাহ কেন ব্যবহার করা হয়, আর নিষ্ক্রিয় তড়িৎদ্বারের একটা উদাহরণ। দুটো উত্তরই দেওয়া রয়েছে। নিষ্ক্রিয় তড়িৎদ্বারের উদাহরণ হচ্ছে প্ল্যাটিনাম বা হচ্ছে গ্রাফাইট। অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 প্রস্তুতির রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। সমস্ত এই আমি পদ্ধতিটাই তুলে দিয়েছি এখান থেকে, যে হচ্ছে রাসায়নিক বিক্রিয়াগুলো রয়েছে, এই একটা বিক্রিয়া রয়েছে আর এখানে আরও দুটো বিক্রিয়া রয়েছে, এই বিক্রিয়াগুলো লিখলেই হয়ে যাবে। এটাই চেয়েছে তোমাদের জন্য। তাহলে আজকের আমি ভিডিওটা এখানেই আমি শেষ করছি। এখনও যারা আমার ভিডিওটা লাইক করোনি, লাইক অবশ্যই করবে, না হলে কিন্তু PDF পাবে না। আমি নতুন চ্যানেল তৈরি করে পিডিএফটা দেব। আর হলো ভিডিওটা 30টা লাইক না হলে কিন্তু PDF তোমরা পাবে না। সেক্ষেত্রে ভিডিওটাকে লাইক করতে হবে এবং কমেন্টও করতে হবে। ওকে, আজকের আমি এখানেই রাখলাম। প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো, গুড বাই।